হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এর অধ্যায় নম্বর 4 এর এবং এই অধ্যায়টা একটু বড় হওয়ার কারণে আমরা কয়েকটা পার্টে বিভক্ত করেছি। সেই আমরা দুই তিনটা মোটামুটি পার্টে আলোচনা করব বা শেষ করে দিব। তো আজকে আমাদের পার্ট নাম্বার 1 আমরা মূলত বেসিক আজকে ক্লাসে দেখব, এবং যা যা বেসিক লাগে সবগুলো সংজ্ঞা থেকে সবকিছু আজকে শেখানো হবে। নেক্সট পার্টে উপপাদ্য করানো হবে। নেক্সট পার্টে তোমাদের ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? ওকে, শুরু করি। দেখো, আর ভাইয়া আর একটা কথা বলে নেই, আর আমাদের এই ক্লাসটা ইউটিউবে ফ্রি থাকবে। যারা আমাদের এই ক্লাসটা দেখে ভালো যদি মনে হয় তোমাদের যে তোমরা কিছু বুঝতে পারতেছো বা তোমরা যদি কিছু উপকার পাও, তাহলে আমাদের পেইড কোর্স তোমরা এনরোল করতে পারো। অফার প্রাইস চলতেছে, অফার প্রাইস আমরা ভর্তি নিচ্ছি। এবং আহ, একটা অফার দেওয়া আছে, 31 তারিখ পর্যন্ত অফারটা আছে, এবং খুবই সীমিত টাকার মধ্যে তোমরা এনরোল করতে পারবে। এই 31 তারিখ পার হয়ে গেলে তখন আমাদের অফারটা আর থাকবে না, তখন অন্য দাম বেড়ে যাবে আর কি। ঠিক আছে, যারা ভর্তি হতে চাও দ্রুত কনফার্ম করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাকে বিস্তারিত বলে দেওয়া হবে। ঠিক আছে, ওকে, শুরু করি। দেখো, আমরা আজকে বাস্তব সংখ্যা নিয়ে এই অধ্যায়টা শুরু করতেছি বা বাস্তব সংখ্যা নিয়ে জানবো। বাস্তব সংখ্যা সম্পর্কে তোমরা মোটামুটি জানো বা ইন্টার থেকে করে আসতেছো। তো আমরা আজকে কিছু নতুন কিছু জিনিস শিখবো এবং জানবো। সেটা দেখো, আমরা সবাই জানি ভাইয়া আমাদের একটা সংখ্যা রেখা আছে। এরকম একটা সংখ্যা রেখা আছে। তো সংখ্যা রেখা এটা যদি 0 হয়, এদিকে 1 হবে, 2 হবে, চলতে থাকবে কতদূর পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত, পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আর এদিকে -1, -2 চলতে থাকবে কতদূর পর্যন্ত? নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। এই যে আমাদের সংখ্যা রেখা, এই সংখ্যা রেখার মধ্যে দশমিক আছে, হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে। কেননা কারণ 0 থেকে 1 এর মাঝে যে এত সংখ্যক আছে, যেগুলো আমরা হিসাব করতেই পারবো না। 0.1, 0.2, 0.3, 0.001, 0.002 ইত্যাদি ইত্যাদি অসংখ্য অসংখ্য অগণিত সংখ্যা আছে, যেগুলো আমরা গণে শেষ করতে পারবো না। তাহলে এটা হলো আমাদের বাস্তব সংখ্যা বা বাস্তব সংখ্যা রেখা। তো ভাইয়া, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে বাস্তব সংখ্যা কাকে বলে, বাস্তব সংখ্যা কি? ঠিক আছে, তাই না? তাহলে সংজ্ঞাটা তোমাদের একটু আমি বলি সুন্দর করে। দেখো, সংজ্ঞাটা তোমাদের মনে রাখতে হবে। সংজ্ঞা, বাস্তব সংখ্যার সংজ্ঞা কি? যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে সংখ্যাকে যে সকল সংখ্যাকে বর্গ যে সংখ্যা যে সকল সংখ্যাকে বর্গ করলে অঋণাত্মক সংখ্যা আসে, অঋণাত্মক সংখ্যা আসে, তাকে বাস্তব সংখ্যা বলে। তাকে বাস্তব সংখ্যা বলে। আরেকটা কথা তোমাদের বলে নেই, যে ভাইয়া ক্লাসগুলো যদি একটু বড় হয়, তোমাদের কিন্তু শিখতে গেলে অবশ্যই অবশ্যই আমাকে সময় দিতে হবে। কারণ তুমি যদি সময় না দাও, তাহলে কিন্তু ক্লাসগুলো শিখতে পারবে না বা করতে পারবে না। এখন তুমি মনে করো ভিডিওগুলো কেটে কেটে সামনে দেখতেছো, তাহলে এমন কিছু ইনফরমেশন আমি মাঝখানে বলেছি যেটা তোমার মিস হয়ে গেছে। এই ইনফরমেশন থেকে উপপাদ্যটা সলভ করতে হবে বা উপপাদ্যটা আসবে বা ম্যাথ আসবে, তখন তুমি আর বুঝবে না বা পারবে না। এই জন্য ভাইয়া প্রথম থেকে শেষ পর্যন্ত উপপাদ্য এই ক্লাসগুলো করবে। আর একটু যদি বড় মনে হয়, সমস্যা নাই, তোমরা A to Z প্রথমে একবার করো, করার পর হয়তো পরের বার বা দুই তিনবার করে একটা করে ক্লাস করলে তাহলে তোমাদের আয়ত্ত আসে যাবে। তবে প্রথমবার A to Z করবে, দ্বিতীয়বার হয়তো একটু স্পিড বাড়ায় দিয়ে কাটে কুটে দেখতে দেখতে পারো, সমস্যা নাই। তবে প্রথমবার অবশ্যই A to Z তোমাকে দেখতে হবে। তাহলে এটা আমি সংজ্ঞাটা বললাম, সংজ্ঞাটা ব্যাখ্যা একটু বলি। দেখো, মনে করো তুমি x² মানে x² বলতে এখানে আমি যদি 2 দেই, 2 এর উপর তুমি যদি স্কোয়ার করো তাহলে কত আসবে? 4 আসবে। আবার মনে করো তুমি -2 এর উপর স্কোয়ার করো, তাহলে কত আসবে? 4 আসবে। তুমি -1 এর উপর স্কোয়ার করো, তোমার কত আসবে? 1 আসবে। এই যে ভাইয়া তুমি ঋণাত্মক হোক ধনাত্মক হোক, তুমি যদি বর্গ করো, করলেই তুমি অঋণাত্মক সংখ্যা পাচ্ছ। অঋণাত্মক বলতে কি? ঋণাত্মক না। তার মানে কি 4 ঋণাত্মক? ঋণাত্মক না। 4 কি ঋণাত্মক? ঋণাত্মক না। 1 কি ঋণাত্মক? ঋণাত্মক না। আমি দেখো ঋণাত্মক সংখ্যার উপর বর্গ করে আমি ধনাত্মক পাচ্ছি। তাহলে এটাই হলো আমার কি? বাস্তব সংখ্যা। তাহলে এটাই হলো সংজ্ঞা, এটা হলো আসল এক্সাক্ট সংজ্ঞা, যে সকল সংখ্যাকে
বর্গ করলে অঋণাত্মক সংখ্যা আসে, তাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে বাস্তব সংখ্যার এখন আমরা প্রকারভেদ নিয়ে জানবো, বা বাস্তব সংখ্যা উম, কত প্রকারের হয় দেখো। কালারটা একটু চেঞ্জ করে নিই। বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা দেখো, বাস্তব সংখ্যা থেকে প্রথমে দুইটা ভাগ করতে পারি আমরা। কয়টা ভাগ? দুইটা। একটা কি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ, অমূলদ, এই দুটো আমরা আলাদা করতে পারি। এখন ভাইয়া এই দুটার থেকে তো আরো করা যায়, বা আরো করতে পারবো আমরা। সেটা কি? এই মূলদ থেকে আমরা করতে পারবো। দেখো মূলদ থেকে আসবে কয়টা? মূলদ থেকে আসবে দুইটা। একটা হলো কি ভগ্নাংশ সংখ্যা, একটা ভগ্নাংশ, আর একটা কি পূর্ণ, পূর্ণ সংখ্যা। ঠিক আছে? আর অমূলদ সংখ্যা, এই অমূলদ সংখ্যা এখান থেকে এটা ক্লোজ। তারপর দেখো ভগ্নাংশ, এরা দুটো আলাদা করা যায়। এখন পূর্ণ সংখ্যাকে আবারও আরো আলাদা করা যায়, বা আরো ভাগ করা যায়। পূর্ণ সংখ্যা থেকে আমরা লিখতে পারি কয়টা দেখো। পূর্ণ সংখ্যা থেকে আমরা লিখতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা কি শূন্য, শূন্য। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি স্বাভাবিক সংখ্যা বলতে পারি, স্বাভাবিক সংখ্যা বলতে পারি। বুঝতে পারছো আমার কথা? এই হলো কথাবার্তা। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা যেমন 1 2 3 এগুলা। ঋণাত্মক কোনটা? -1 -2 -3 এগুলা। শূন্য শূন্যই, মানে শূন্যের আগে পরে এগুলাকে এভাবে তিনটা বিভক্ত করা যায়। এই হলো মোটামুটি বাস্তব সংখ্যার কি ভাইয়া প্রকারভেদ আমরা শিখলাম। এগুলা মাথায় কিন্তু রাখতে হবে অবশ্যই। দেখো অমূলদ সংখ্যা এখান থেকে ক্লোজ, মূলদের ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার তিনটা ভাগে বিভক্ত, এগুলো মাথায় রাখতে হবে। এবার আমরা দেখবো বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ। বাস্তব সংখ্যার স্বীকার্য কি ভাইয়া? স্বীকার্য মানে বাস্তব সংখ্যার কিছু বিধি, বিধি আছে, বিভিন্ন প্রকার বিধি, বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে, সেগুলোকে স্বীকার্য বলা হয়। তো দেখো স্বীকার্য, বাস্তব সংখ্যার স্বীকার্য প্রথমে আমি 1 নম্বরে কয়েকটা আছে, যেমন চারটা আমরা বলতে পারি, চারটা আছে। তো 1 নম্বর হলো সম্প্রসারণ স্বীকার্য, সম্প্রসারণ স্বীকার্য। এর ইংলিশ নাম হলো এক্সটেন্ড এক্সিওম, এক্সিওমস। তারপর কি 2 নম্বর হলো ফিল্ড স্বীকার্য, ফিল্ড স্বীকার্য, ইংলিশ নাম হলো ফিল্ড এক্সিওমস, ফিল্ড এক্সিওমস। 3 নম্বর হলো ক্রম স্বীকার্য, ক্রম স্বীকার্য। এটা হলো ওয়ার্ডার, ক্রমের ইংলিশ কি ভাইয়া? ওয়ার্ডার। এগুলা কিন্তু অবশ্যই ইংলিশ গুলা মনে রাখবে, এক্সিওমস। 4 নম্বর হলো ভাইয়া, 4 নম্বর হলো সম্পূর্ণতা স্বীকার্য, ইংলিশটা হলো কমপ্লিটনেস, কমপ্লিটনেস, কমপ্লিটনেস এক্সিউমস। আমার কথা কি ক্লিয়ার? এই যে আমরা চারটা যে দেখলাম, এই চারটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। এটা 3 স্টার দাও, এটা 3 স্টার দাও। এই যে এই যে দুইটা স্বীকার্য আছে, এই দুইটা স্বীকার্য তোমাদের জন্য 3 স্টার, এগুলো পরীক্ষায় আসবে বা আসে। ঠিক আছে? আর সম্প্রসারণ স্বীকার্যটা এবং সম্পূর্ণতা স্বীকার্যটা জেনে রাখো, যে প্রকারভেদের মধ্যে কিন্তু এটা বাকি সংজ্ঞা পড়ার দরকার নেই। তাহলে আমি একটু করে বলে নেই। দেখো আহ অন্ততপক্ষে দুইটি ভিন্ন সদস্য থাকলে তাকে আমরা সম্প্রসারণ স্বীকার্য বলবো। অন্ততপক্ষে কয়টা? দুইটা ভিন্ন সদস্য থাকবে বাস্তব সংখ্যা আর এর মধ্যে। বাস্তব সংখ্যা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা, আবার রিয়েল নাম্বার সেট। সেট দিয়ে আমরা, সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করি। সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে যদি ফার্স্ট ব্র্যাকেট হয় বা থার্ড ব্র্যাকেট হয়, সেটা তখন আমরা ব্যবধির মধ্যে চলে যাই। আমরা ব্যবধি নিয়ে আলোচনা করবো, সামনে আসতেছি। তবে এটা মনে রাখো যে সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, আর বাস্তব সংখ্যা সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যা সেটের মধ্যে কি আছে?
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যতগুলো সংখ্যা আছে সবগুলাই। আমার কথা কি ক্লিয়ার? এই বাস্তব সংখ্যার মধ্যে যে কোনো দুইটা দুইটা সদস্য যদি থাকে সেটাকে আমরা সম্প্রসারণ স্বীকার্য বলবো। আর তারপর ফিল্ড স্বীকার্যটা আমরা দেখতে আলাদা করে দেখবো, ক্রম স্বীকার্যটা আলাদা করে দেখবো, সম্পূর্ণতা স্বীকার্যটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? তাহলে আমরা এখন শুরু করি কি ফিল্ড স্বীকার্য, যেটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ফিল্ড স্বীকার্য, ফিল্ড স্বীকার্য। তাহলে ফিল্ড স্বীকার্য কি ভাইয়া? ফিল্ড স্বীকার্য হলো যে বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট আর, বাস্তব সংখ্যার সেট কি? সেট হলো আর, বাস্তব সংখ্যার সেট আর তুমি পাইছো। এই আর কে, আর এর যে বাস্তব সংখ্যার সেটের মধ্যে কয়টা আমরা যোগ করতে পারি, গুণ করতে পারি। তাহলে বাস্তব সংখ্যার সেট আর এর যোগ স্বীকার্য, যোগের কিছু নিয়ম আছে, যোগ স্বীকার্য এবং গুণ স্বীকার্য ও গুণ স্বীকার্যকে একত্রে একত্রে ফিল্ড স্বীকার্য বলে। ফিল্ড স্বীকার্য, স্বীকার্যকে একত্রে ফিল্ড স্বীকার্য বলে। ফিল্ড স্বীকার্য বলে। আমার কথা কি ক্লিয়ার? ফিল্ড স্বীকার্যটা কি? বাস্তব সংখ্যার মধ্যে যোগের যে স্বীকার্যগুলো আছে, মানে বাস্তব সংখ্যাকে আমরা যোগ করলে কি পাই, ধরো গুণ করলে কি পাই, এগুলো যে স্বীকার্যগুলো আছে সবগুলোকে আমরা একসঙ্গে ফিল্ড স্বীকার্য বলবো। তাহলে এখন আমাদের জানতে হবে যে যোগ স্বীকার্যটা কি। তাহলে এখন আমরা কি জানবো? এখন আমরা যোগ স্বীকার্যটা জানবো। কি ভাইয়া? যোগ স্বীকার্য, যোগ স্বীকার্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলা তোমাদের সেকেন্ড ইয়ারে লাগবে, থার্ড ইয়ারে লাগবে, সব জায়গাতে লাগবে। অবশ্যই অবশ্যই তোমরা এগুলা সুন্দর করে নোট করে রাখবে এবং মনে রাখবা। এগুলা কিন্তু পরীক্ষায় ফার্স্ট ইয়ার পরীক্ষাও আসবে এবং সেকেন্ড ইয়ারও লাগবে, থার্ড ইয়ারও লাগবে, সব জায়গায় লাগবে। ঠিক আছে? তাহলে যোগ স্বীকার্যগুলো কি? আমি প্রথমে ক্লোজার ল বা আবদ্ধতা, আমি বাংলা ইংলিশ সব বলবো, সবই লাগবে। তুমি যদি ইংরেজিতে মনে রাখো আরো সহজ হয়। আবদ্ধতা, আবদ্ধতা বিধি, এটাকে ইংরেজিতে বলা হয় ক্লোজার ল। কি বলা হয়? ক্লোজার ল, ক্লোজার ল, ক্লোজার ল। এটা কেমন দেখতে একটু বলি, কেমন একটু উদাহরণ দিয়ে বলি। ফর অল এ বি, ফর অল মানে বোঝাচ্ছে, এটা চিহ্নের নাম হলো ফর অল। ফর অল মানে এ আর বি দুটাই হবে, এই দুটার এলিমেন্টটা কার মধ্যে থাকবে? এলিমেন্টটা অবশ্যই বাস্তব সংখ্যার সেটের মধ্যে থাকতে হবে। এলিমেন্ট দুটা আরো ইত্যাদি হতে পারে, এ বি সি যা দিবা দিবা, তবে কমপক্ষে দুইটা, দুইটা এলিমেন্টের সদস্য তোমাদের বাস্তব সংখ্যার মধ্যে থাকতে হবে। আর এগুলাকে তুমি যদি যোগ করো, যেমন এ প্লাস বি যদি করো, এটার এলিমেন্টও কি থাকবে? বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। মানে তুমি যদি এ কে 5 ধরো আর বি কে যদি 10 ধরো, তার মানে কি 10 আর 15, সরি 5 আর 10 কত 15 হয়। তাহলে এগুলা কি বাস্তব সংখ্যার মধ্যে আছে। আর তুমি যোগ করলে 15 হচ্ছে, সেটা বাস্তব সংখ্যার মধ্যেও আছে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? সেম ভাবে মাইনাসও ধরতে পারো, ধরে যা করবে তাই হবে। তো এই হলো আবদ্ধতা বিধি বা ক্লোজার ল। ইংলিশ ইংলিশ টার্মটা মনে রাখিও। তারপর সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ ল। সংযোজন, সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ ল। তাহলে এটাকে কি বলা হয়? সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ ল। যেমন সংযোজন মানে কি বোঝাচ্ছে? যে সংযোগ করবে আর কি। তাহলে কেমন হবে একটু বলে দেই। তাহলে ফর অল এ বি, এটা তিনটা লাগবে এলিমেন্ট অফ আর, এই তিনটা উপাদানে রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। এখান থেকে আমরা বলতে পারবো, দেখো দেখি, যে এ প্লাস বি, তার সাথে তুমি যদি সি যোগ করো, এই মানটা যেটা আসবে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এই মানটা যা আসবে দুটা কি সেম আসবে না? আগে যোগ করো আর পরে যোগ করো, যে জিনিসটা হবে সেই জিনিসটাই কি দুটা সেম হবে। তো এটাই হলো সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ ল। মাথায় যেন থাকে যে আবদ্ধতা বিধি হলো দুইটা সংখ্যার যোগফলও ওই রিয়েল নাম্বারের মধ্যে থাকতে হবে। সংযোজন বিধি হলো যে তিনটা যদি তোমার কাছে সংখ্যা থাকে, তিনটার যে কোনো দুটির যোগফল আগে করবে, তার সাথে পরেরটা যোগ করবে, করলে যে মানটা আসবে, সেম ভাবে অন্য দুইটা সংখ্যার যোগফল করে যে মানটা আসবে, তার সাথে পরের সংখ্যাটা যোগ করে যে মানটা আসবে, সেম।
আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো তোমরা? ওকে, আমরা এবার চলে যাব 3 নাম্বার। 3 নাম্বার, 3 নাম্বার হলো এককের অস্তিত্ব বিধি। 3 নাম্বার কি? এককের অস্তিত্ব বিধি। এককের অস্তিত্ব বিধি। অস্তিত্ব বিধি, এটাকে ইংলিশে বলা হয় এক্সিস্টেন্স অফ। এক্স, এগুলা কিন্তু ভাইয়া আজীবন লাগবে, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সেকেন্ড ইয়ার সব জায়গায় লাগবে। এক্সিস্ট, এখন থেকে মনে রাখো, মুখস্থ করো। এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে কি? এক্সিস্ট, টি ই এন সিই, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল, অস্তিত্ব বিধি, এককের অস্তিত্ব বিধি। এই যে এককের অস্তিত্ব যদি আমাদের আসে, তাহলে যোগের ক্ষেত্রে একক কোনটা, বা এককের অস্তিত্ব বা একক, একক কাউন্ট কোনটা হয়? যদি আমাদের যোগের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই 0। কারণ কি? যে সংখ্যার সাথে যোগ বিয়োগ করলে তোমাদের আহ মানের কোনো পরিবর্তন হবে না। তুমি এর সাথে তুমি যা যোগ করবা ওটাই থাকবে, বিয়োগ যা করো ওটাই থাকবে। তো যা যোগ করো বিয়োগ করো না কেন, যেটা ওটাই যদি থাকে তাহলে ওটাকে বলা হয় একক। সেম ভাবে গুণের ক্ষেত্রে ওয়ান, অনেক গুণের ক্ষেত্রে ওয়ানের সাথে তুমি যা গুণ করো না কেন, মানে কোনো পরিবর্তন হবে না। সেম ভাবে আমাদের ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি? একক ম্যাট্রিক্স, 0 0 1। এখন এটা 3 4 5 যা ইত্যাদি ক্রমের হতে পারে, এগুলোকে বলা হয় একক ম্যাট্রিক্স বা একক। তাহলে সেম ভাবে যোগের ক্ষেত্রে আমাদের কি? যোগের ক্ষেত্রে আমাদের 0 বা 0। তাহলে এটাকে আমরা যোগের ক্ষেত্রে যখন লিখবো তখন আমাদের একটা দেয়ার এক্সিস্ট দিতে হবে। এই চিহ্নটার নাম হলো দেয়ার এক্সিস্ট। কি ভাইয়া? দেয়ার এক্সিস্ট। এর মানেটা হলো যখন তুমি একক, একক ফাংশন বা একক সংখ্যা ইউজ করবে তখন তুমি এই এক্সিস্টটা ইউজ করবে। তাহলে জিরো, জিরোটা কার মধ্যে থাকবে? জিরোটা অবশ্যই তো রিয়েল নাম্বারের মধ্যে আছে, যা আমরা দেখছি, অবশ্যই রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারবো? আমরা করতে পারবো যে a+0 যা কথা, 0+a তাই করা, একই কথা। এটা ইকুয়াল আমরা এ বলতে পারবো। আর যেখানে আমাদের এটা কি হবে? ফরল রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, আগে দিলেও হবে পরে দিলেও হবে। তাহলে এটা যেন মাথায় থাকে, যখন আমরা একক ব্যবহার করব বা এককের অস্তিত্ব বের করব, ওই কন্ডিশনের ক্ষেত্রে দেয়ার এক্সিস্ট নিয়ে আসতে হবে, সেখানে 0 থাকবে, গুণের ক্ষেত্রে 1 থাকবে। এই হলো কথাবার্তা। সেম ভাবে 4 নাম্বার আরেকটা আছে, বিপরীতের অস্তিত্ব বিধি। বিপরীতের অস্তিত্ব বিধি, এটাকে ইংরেজিতে বলা হয় ইন এক্সিস্টেন্স অফ। এক্সিস্টেন্স, TENCE, এক্সিস্টেন্স অফ ইনভার্স, ইনভার্স, ইনভার্স ল। এক্সিস্টেন্স অফ ইনভার্স ল। তাহলে বিপরীতের অস্তিত্ব বিধি মানে কি বোঝাচ্ছে? আমাদের বিপরীত, বিপরীত ফাংশন। বিপরীত বলতে কি হয়? তোমার যদি কোনো একটা এ থাকে তাহলে এর বিপরীতটা কেমন হবে? -এ। তোমার যদি -এ থাকে এর বিপরীতটা কেমন হবে? +এ। এগুলাকে বলা হয় বিপরীত। তাহলে ভাইয়া, তাহলে এখানে আমরা কি করব? আমরা এখানে বিপরীত বুঝালে এখানে আমরা কি করব ভাইয়া? এখানেও সেম জিনিস নিয়ে আসবো, বিপরীতের অস্তিত্ব বিধি। অস্তিত্ব বললেই আমরা ফর অল ইউজ করব। তাহলে ফর অল, ফর অল -a, -a এলিমেন্ট অফ আর, এটা যদি থাকে তাহলে যেন আমরা তখন বলতে পারবো যে -a + a ইজ ইকুয়াল টু a প্লাস মাইনাস a ইজ ইকুয়াল টু কত হবে ভাইয়া? এটা ইজ ইকুয়াল টু 0 হবে। এই যে বিপরীত অস্তিত্ব বিধি বা এক্সিস্টেন্স অফ ইনভার্স ল, এটা কাজ করে যে -a + a তুমি যদি যোগ করো তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখন আগে হোক পরে হোক যেদিকেই করো না কেন 0 হবেই। 5 নাম্বার হলো বিনিময় বিধি বা কমিউটেটিভ ল। বিনি বিনিময়, বিনিময় বিধি বা কমিউটেটিভ ল। কমিউটেটিভ, কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল। এই যে কথাবার্তা, তাহলে এটা কেমন ভাইয়া? এটা হলো ফর অল এ বি, মানে বিনিময় বিধি বা বিনিময় করবে। তাহলে বিনিময় করলে কি হবে? এ এলিমেন্ট আর যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারবো a+b যে করার কথা, b+aও একই কথা। এই যে আমরা আগে যে করলাম না একটা, যে তিনটা মিলে আগে যোগ বিয়োগ করা যে কথা, মানে সংযোজন বিধি যেটা অ্যাসোসিয়েটিভ ল, এটার মতোই আর কি ওটা।
এ প্লাস বি করা যে কথা, বি প্লাস একই কথা। এই যে পাঁচটা বিধি আছে, এই পাঁচটা বিধি ভাইয়া এ টু জেড উদাহরণ সহ যেগুলো আমি বলে দিলাম, এই কন্ডিশন গুলা সহ তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করবে, কমপক্ষে 5 বার প্র্যাকটিস করবে, কমপক্ষে 5 বার। দেখে দেখে 2 বার লিখবে, না দেখে 3 বার লিখবে, 5 বার প্র্যাকটিস করবে। 5 বার প্র্যাকটিস, এটা হলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? 5 বার প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু লাগবে ইংলিশ সহ। এক্সিস্টেন্স অফ ইনভার্স ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ল, কমিউটেটিভ ল, তারপর কি আছে সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ ল, ক্লোজার ল বা আবদ্ধতা বিধি, অবশ্যই এগুলা কিন্তু শিখবে। এবার আসি আমাদের 2 নম্বর, গুণনের স্বীকার্য। কি ভাইয়া? গুণনের স্বীকার্য, যে জিনিসগুলো লাগতেছে আমি ডিটেলস শিখাচ্ছি, ডিটেলস শিখা, তোমাদের যেন কোনো প্রবলেম না হয়। গুণনের স্বীকার্য, গুণের স্বীকার্যের মধ্যে কি আছে ভাই আমাদের? গুণনের স্বীকার্যের মধ্যে এখানেও আমাদের 5টা আছে। 1 নম্বরে তোমরা চাইলে এগুলাকে M1 এরকম দিতে পারো। M1 বলতে বোঝাচ্ছে যে মাল্টিপ্লিকেশন বা গুণনের M1 মানে গুণনের স্বীকার্যের মধ্যে M1, এই জন্য আমি জাস্ট 1 2 3 দিয়ে করবো। তোমরা উপরে তো বলছি, তোমরা চাইলে ওটা করতে পারো। 1 নাম্বার এখানে হবে ভাইয়া সেম জিনিস, আবদ্ধতা বিধি বা ক্লোজার ল। আবদ্ধতা বিধি বা ক্লোজার ল, আমি ইংলিশটা লিখতেছি, ক্লোজার ল, CLO, ক্লোজার, SURE, SURE, ক্লোজার ল, বা এটা কি? আবদ্ধতা বিধি। এটা কেমন গুণের ক্ষেত্রে কেমন হবে? AB, ফর অল AB এলিমেন্ট অফ আর, ওই সেম জিনিস আগে দুটা যোগ করে আমরা কি করতাম, যোগ করে যদি ওটার মধ্যে থাকতে হবে, তাহলে AB এখানে গুণ করে কি হবে, গুণ করেও এলিমেন্ট অফ আর এর মধ্যে থাকতে হবে। এটাই হলো ক্লোজার ল বা আবদ্ধতা বিধি। 2 নম্বর কি ভাইয়া? 2 নম্বর হলো অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজন বিধি। অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। এটা কেমন সংযোজন বিধি? সেম জিনিস, তুমি আগে 3টা নিয়েছিলা না, তিনটা, 3টা যোগফল বের করছিলা, যেদিকে হোক সেম ভাবে এটা গুণ ফলটা বের করতে হবে তোমাকে। তাহলে AB গুণন, তুমি যদি সি করা যে কথা, A গুণন BC করাও একই কথা। বুঝতে পারছো আমার কথা? 3 নম্বর হলো এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। তাহলে এটা এককের অস্তিত্ব বিধি কেমন হবে? ওই যে আগেই বললাম, যখন এককের অস্তিত্ব নিয়ে কাজ করবে তখন তোমাকে কি নিয়ে আসতে হবে, ফরল নিয়ে আসতে হবে। তাহলে গুণের ক্ষেত্রে কি বললাম, 1 বললাম না, 1 এলিমেন্ট অফ আর, যেন কেমন হবে, যেন এই যে 1A ইজ ইকুয়াল টু A × 1 ইজ ইকুয়াল টু কত হবে, A হবে। পরিবর্তন হয়েছে? হয় না। যেখানে ফর অল এলিমেন্ট অফ আর, ইজ আমাদের 3টা গেল কিন্তু। এবার 4 নাম্বার আসি। 4 নাম্বার আমাদের কি ভাই? বিপরীতের অস্তিত্ব বা এক্সিস্টেন্স অফ ইনভার্স ল, এক্সিস্টেন্স অফ ইনভার্স ল। তাহলে এক্সিস্টেন্সি, এক্সিস্টেন্স ইনভার্স, ইনভার্স ল, এক্সিস্টেন্স অফ ইনভার্স ল বা বিপরীতের অস্তিত্ব বিধি। এটা কেমন হবে ভাইয়া? এটা এলিমেন্ট অফ যদি আর হয়, এখন এটা তুমি আগে বলতে পারো, পরে বললেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি পরে বলবো, যাও পরেই বলি, কোনো সমস্যা নেই। তাহলে ফর অল ইনভার্স, এক্সিস্টেন্স অফ ইনভার্স ল মানে অস্তিত্ব বললে তোমার কেমন আসবে, ফর অল আসবে, তাই না? ফর অল মাইনাস, মাইনাস এ, সরি, গুণের ক্ষেত্রে কেমন, ইনভার্স। গুণের ক্ষেত্রে কেমন হয় ভাইয়া? দেখো, তোমার যদি এ থাকে আর বিপরীত অস্তিত্ব কেমন হবে, A−1, মানে এটাকে বোঝাচ্ছে যে এরকম 1/a। আর যদি 1/a থাকে তাহলে এর বিপরীত অস্তিত্ব কেমন হবে, এ হবে। এই হলো কথাবার্তা। তাহলে তুমি যদি এখানে বিপরীত অস্তিত্ব মানে কি, তুমি যদি এখানে মাইনাস A−1 এটা নাও, তাহলে এলিমেন্ট অফ আর যেন কি হবে, A × A ইনভার্স ইজ ইকুয়াল টু A ইজ ইকুয়াল টু 1। এই হলো এক্সিস্টেন্স অফ ইনভার্স। সেম ভাবে আরেকটা আছে 5 নাম্বার, সেটা হলো বিনিময় বিধি বা কমিউটেটিভ ল, কমিউটেটিভ
ল, বিনিময় বিধি। বিনিময় বিধিটা কেমন ভাইয়া? গুণের ক্ষেত্রে ফর অল এ বি এলিমেন্ট অফ আর, আর এখানে তোমার আসবে এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা। এই যে আমাদের গুণের এবং যোগের যে 5টা করে 10টা, টোটাল 10টা স্বীকার্য গেল ফিল্ড স্বীকার্যের মধ্যে, এই 10টা কিন্তু তোমরা সবগুলো 5 বার করে লিখবে। সবগুলো কয়বার করে লিখবে? 5 বার করে, 5 বার। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। দেখে 2 বার, না দেখে 3 বার। তাহলে অবশ্যই ইংলিশ সহগুলো লিখবে, ইংলিশ সহ, যেমন ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ল, এক্সিস্টেন্স অফ ইনভার্স ল, কমিউটেটিভ ল, এই 5টা বাংলা ইংলিশ সহ অবশ্যই অবশ্যই লিখে আমাকে হোমওয়ার্ক দেখাবে। অবশ্যই, বুঝতে পারছো? ওকে, আমরা নেক্সটে যাই। এবার দেখো, আমরা দেখব বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য বা বিন্যাস স্বীকার্য। কি দেখব? ক্রম স্বীকার্য বা অর্ডার, অর্ডার এক্সিউমস। তাহলে ক্রম স্বীকার্য, ক্রম স্বীকার্য কি? ক্রম স্বীকার্য কাকে বলে? এখানে ক্রম স্বীকার্যের মধ্যে কয়েকটা আছে, কয়েকটা, কয়েকটা তুমি এখানে আহ আমার মোটামুটি 4টার মতো ক্রম স্বীকার্য আছে, 4টা জানলেই হবে, সমস্যা নাই। তাহলে অর্ডার, এটাকে ইংরেজিতে বলা হয় কি? অর্ডার না, অর্ডার এক্সিউমস, এক্সিউমস। তাহলে ভাইয়া অর্ডার, তাহলে ও, ও ওয়ান এটা বলতে পারো। সেম ভাবে তুমি এগুলাকে 1 2 না দিয়ে তুমি মাল্টিপ্লিকেশন, তুমি এখানে M1 দিতে পারো, M2 দিতে পারো, M3 দিতে পারো, M4 দিতে পারো, M5 দিতে পারো। সেম ভাবে এটা কি? সংযোজন। তাহলে এখানে তুমি A1 A2 দিতে পারো, এটাকে A1 A2, তারপর কি দিতে পারো? A3 A4 A5 দিতে পারো। তাহলে এটা অর্ডারের ক্ষেত্রে আমি O1 দিতে পারবো। তাহলে O1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? প্রথম স্বীকার্য অর্ডার। তাহলে ফর অল এ কমা বি এলিমেন্ট অফ আর যদি হয়, আর এর মধ্যে যদি থাকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এ গ্রেটার দেন বি, বা এ ইজ ইকুয়াল টু বি, বা এ লেস দেন বি। তাহলে ভাইয়া দুইটা যদি বাস্তব সংখ্যার মধ্যে যেকোনো তুমি যদি দুইটা সংখ্যা নাও, এ আর বি, মনে করো এ আর বি নিছি আমি, তাহলে এ আর বিটা হয় ছোট হতে পারে, না হয় সমান হতে পারে, না হয় কি বড় হতে পারে বি। আমার কথা কি ক্লিয়ার? এই যে ভাইয়া এটা যে এতটা ইম্পর্টেন্ট, অনেক উপপাদ্য করব আমরা এটার সাহায্যে, অনেক অনেক উপপাদ্য করব। তাহলে O2, যদি ভাইয়া, যদি এ বি সি, যদি এ বি সি এলিমেন্ট অফ আর হয়, অর্থাৎ রিয়েল নাম্বার মধ্যে যদি থাকে, তাহলে এবং, এবং কি হবে? এ গ্রেটার দেন বি যদি হয়, এ ও বি গ্রেটার দেন যদি সি হয়, সি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো বলো দেখি, তোমরাই বলো। এর থেকে বি বড়, আর বি থেকে সি, সি থেকে বি বড়। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো না যে এ গ্রেটার দেন সি? মানে কি? সব থেকে বড় কে? সব থেকে বড় এ। তারপর O3 আসবো, O3 মধ্যে আমরা কি পাবো? সেম ভাবে যদি আমরা এবিসি নেই, এলিমেন্ট অফ আর নিলাম, এলিমেন্ট অফ আর নিলাম, এবং এ গ্রেটার দেন বি হলো, এ গ্রেটার দেন বি হয়, তবে আমরা কি বলতে পারবো? যে এ প্লাস বি, মনে করো এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি। এখানে এই দিকে তুমি এ প্লাস সি করছো, তাহলে এই দিকে তো করতে হবে, তাই না? উভয় ভাষায় তো করতে হবে যোগ বিয়োগ করলে। তাহলে আমি যোগ বিয়োগ উভয় ভাষাই করলাম। এটাই হলো, বা উভয় ভাষা করতে করার জন্য তাগিদ করা হয়েছে এখানে, ঠিক আছে। সেম ভাবে O4, O4 কি? যদি এ বি সি এলিমেন্ট অফ যদি আর হয়, এলিমেন্ট যদি আর হয়, এবং এ গ্রেটার দেন যদি বি হয়, এবং সি গ্রেটার দেন যদি 0 হয়, তবে এসি গ্রেটার দেন বিসি হবে। এই যে ভাইয়া তুমি ক্রমের যে 4টা স্বীকার্য, 4টা স্বীকার্য খুবই খুবই মনে রাখবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো 1 নাম্বারটা, যে এ গ্রেটার দেন বি, অথবা এ ইজ ইকুয়াল টু বি, অথবা এ লেস দেন বি হবে যদি এ আর বি যদি বাস্তব সংখ্যা হয়, বাস্তব সংখ্যার মধ্যে যদি থাকে। তাহলে এই যে 4টা কন্ডিশন অবশ্যই অবশ্যই ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ সবকিছু করতে হবে। এটাও তোমরা 5 বার কি করবা? এটা 5 বার হোমওয়ার্ক থাকলো, এটা 5 বার হোমওয়ার্ক থাকলো।
এইবার আসি বাস্তব সংখ্যার কিছু গুণাবলী নিয়ে আমরা আলোচনা করি। গুণাবলীটা কি? আসি পরের পেজে আসি। বাস্তব সংখ্যার গুণাবলী। হুম বাস্তব সংখ্যার গুণাবলী। বাস্তব সংখ্যার সেট তোমরা আচ্ছা বাস্তব সংখ্যার সেট যদি আর হয়, মানে দেখো বাস্তব সংখ্যার গুণাবলীটা বলে নেই। গুণা গুণাবলী। এক নাম্বার কি ভাইয়া? এক নাম্বার যদি বাস্তব সংখ্যার সেট আর যদি হয়, আর হলো বাস্তব সংখ্যার সেট, আর তাহলে আর এর যোগ বোধক একক, যোগ বোধক একক কত হয়? 0। যোগ বোধক একক, গুণ বোধক একক, গুণ বোধক একক অনন্য। কেন অনন্য? কারণ কি ভাইয়া, যোগের ক্ষেত্রে 0, গুণের ক্ষেত্রে 1। এটা কি মিল আছে? অনন্য না? অনন্য। অনন্য, ওকে, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি এখানে যে দুই নাম্বার হলো এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি। দেখো দুটা, এ প্লাস বি, এ প্লাস সি, ওকে। তাহলে আবার একটা বলতে পারি কি, বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস এ। এখন এই দুটা থেকে আমরা কি লিখতে পারবো বলো দেখি? যেমন এখান থেকে আমরা বি ইজ ইকুয়াল টু সি লিখতে পারবো। কেন? দেখো দেখি, এ প্লাস সির মান কত? বি প্লাস সি। এ প্লাস সির মান কত? বি প্লাস সি, তাই না? তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি, আর বি প্লাস এ, আচ্ছা এটা হলো ভুল গেছে, এটা হলো বি প্লাস এ। বি প্লাস এ ইজ ইকুয়াল টু সি প্লাস এ। তাহলে এ প্লাস বি প্লাস এর মান হলো সি প্লাস এ। তাহলে আমি যখন এগুলা এইভাবে পার করে দিব, দেখো এ প্লাস বি আর বি প্লাস এ, এ প্লাস বি আর বি প্লাস এ একই কথা না? তাহলে এখান থেকে এটার মান বা এটার মান আমি এটা নিয়ে এখানে বসাতে পারবো। ওই পাশে থেকে এ কেটে গেলে, সরি ওই পাশে থেকে আমরা বি ইজ ইকুয়াল টু সি বলতে পারবো। কেন বি ইজ ইকুয়াল টু সি? তুমি যখন বির মান তুমি যখন সি বসাবা, তাহলে দেখবা যে এটার সমীকরণ এবং এটার সমীকরণ সেম হয়ে যাবে। যেমন বসাও, বি হলো সি বসালে কত হবে? সি প্লাস এ, সি প্লাস এ। সেভাবে তুমি এখানে যদি বির মান সি বসাও, তাহলে এ প্লাস সি, এ প্লাস সি, দেখো মিলে গেছে। তার মানে এটা হলো আমাদের একটা কি, গুণাবলী। এখানে আমাদের আরো গুণাবলী আছে, যেমন আমরা 3 নাম্বার বলতে, 3 নাম্বার কত, 3 নাম্বার যদি আমি বলি, 3 নাম্বার আমাদের আছে হলো কেমন, এটা হলো গুণের ক্ষেত্রে গেল, যোগের ক্ষেত্রে গেল। এবার গুণের ক্ষেত্রে যদি আসি, তাহলে এ বি ইজ ইকুয়াল টু যদি এসি হয়, আর একটা কি বি, বি এ ইজ ইকুয়াল টু সি এ যদি হয়, তো এখান থেকে আমরা বলতে পারবো কি, বি ইজ ইকুয়াল টু সি বলতে পারবো। সেম ভাবে আমরা যদি 4 নাম্বার কল্পনা করি, 4 নাম্বার কি হবে? এ ইন্টু বি মাইনাস এ, সরি বি মাইনাস সি দিব আমরা, বি মাইনাস সি দিলাম। সেম ভাবে ইজ ইকুয়াল টু এ বি মাইনাস এ সি আসবে। সেম ভাবে বি মাইনাস সি, এখান থেকে আমি এ যদি নেই, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? বি এ ইজ ইকুয়াল টু সি এ। তাহলে এটা আমি লিখতে পারবো। তাহলে এখানেই আমার হলো কাহিনী বা কাজ, যেখানে এ বি সি রিয়েল নাম্বার মধ্যে থাকবে। আর একটা আছে 5 নাম্বার। 5 নাম্বারটা হলো যদি যোগবোধক বিপরীত উপাদান বা গুণবোধক বিপরীত উপাদান অনন্য হয়। যেমন বাস্তব সংখ্যার সেট যদি আর হয়, তার যোগবোধক বিপরীত উপাদান, যোগবোধক বিপরীত উপাদান আমার এগুলো অনন্য হবে। যেমন এ এর যোগবোধক বিপরীত উপাদানটা কি হবে ভাইয়া? এ এর যোগবোধক বিপরীত উপাদান মাইনাস এ হবে, ঠিক আছে। তারপর গুণবোধক কেমন হবে? এ এর গুণবোধক মাইনাস গুণবোধক, সরি 1/a হবে। কি হবে? 1/a হবে, গুণবোধক হয়েছে, ঠিক আছে। এই যে এই হলো 5 নাম্বার স্বীকার্য। আমার কথা কি বুঝতে পারছো? মানে গুণাবলী আর কি। এই 5টা গুণাবলী আপাতত মনে রাখলে হবে, জাস্ট চোখ বুলায় রাখবে। এইবার আসি আমাদের প্রকারভেদ। যেমন স্বাভাবিক সংখ্যা আছে তোমাদের। আমি আর একটা কথা বলে নেই, তোমাদের বই খুলবে, তোমাদের বই খোলার পর ওখানে যে স্বাভাবিক সংখ্যার স্বীকার্যগুলো আছে, এগুলো আমি এখানে বলবো না, তোমরা জাস্ট পড়ে নিবে। হোমওয়ার্কে থাকলো স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার, এগুলো হলো হোমওয়ার্ক। স্বাভাবিক সংখ্যার স্বীকার্যগুলা, এগুলা জাস্ট মনে রাখবে তাহলেই হবে। এগুলা তেমন একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসার মতো না।
স্বাভাবিক সংখ্যার স্বীকার্য। তারপর হলো 2 নাম্বার আমরা কি দিব হোমওয়ার্ক, মৌলিক যে গুণাবলী গুলা যেগুলো আছে, মৌলিক গুণাবলী স্বাভাবিক সংখ্যার জন্য, মৌলিক গুণাবলী, গুণাবলী কার জন্য? স্বাভাবিক সংখ্যার জন্য, স্বাভাবিক সংখ্যার জন্য মৌলিক গুণাবলী গুলো জানবে। তারপর এবার হলো স্বাভাবিক সংখ্যার জন্য গেল, এবার আসি হলো পূর্ণ সংখ্যার জন্য। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা অর্থাৎ ইন্টিজার দ্বারাও প্রকাশ করা হয়, বা আই দ্বারা ইন্টিজার হয়, এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, জেড দ্বারা। ওকে, এটা হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যারও সেম, পূর্ণ সংখ্যারও কি যোগ গুণাবলী, গুণ গুণাবলী এগুলা কিন্তু মুখস্থ করবে। এগুলা আমি লিখতেছি না, বলতেছি, কিন্তু মাথায় যেন থাকে, এগুলা হোমওয়ার্ক যেন পাই। যোগ গুণাবলী, গুণ গুণাবলী এগুলো অবশ্যই অবশ্যই খাতায় লিখবে, বারবার এগুলো মনে রাখতে হবে। এবার আসি আমরা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। মূলদ সংখ্যারও গুণ যোগ গুণাবলী আছে। তাহলে এখানেও দুটো আছে, এখানেও দুটো আছে। তারপর মূলদ সংখ্যার মধ্যে আসি যে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে কি দ্বারা, কিউ দ্বারা প্রকাশ করা হয়? মূলদ সংখ্যাকে কিউ দ্বারা, আমরা কিউ এর সেট দ্বারা প্রকাশ করি। তাহলে মূলদ সংখ্যারও কি আছে ভাইয়া? মূলদ সংখ্যারও যোগ গুণাবলী আছে, আর একটা কি গুণ গুণাবলী আছে, যোগ গুণ থাকতেই হবে। তারপর আহ যোগ আর হলো মূলদ সংখ্যার ক্ষেত্রে একত্রে আরেকটা এক্সট্রা যুক্ত হবে, সেটা হলো যোগ গুণ গুণাবলী। যোগ ও গুণ গুণাবলী একত্রে থাকবে, যোগ ও গুণ গুণাবলী একত্রে থাকবে। এখানে এটাকে ভাঙলে আমরা দুইটা পাবো, একটা হলো বাম বিতরণ বিধি বা লেফট ডিস্ট্রিবিউটিভ ল, আর ডান বিতরণ বিধি বা রাইট ডিস্ট্রিবিউটিভ ল। আলহামদুলিল্লাহ, এই যে হলো তোমাদের যে মূলদ সংখ্যার যে তিনটা তিনটা প্রকারভেদ আছে বা গুণাবলী আছে, এগুলা অবশ্যই অবশ্যই তোমরা বই থেকে দেখে নিবে। কারণ বইয়ের মধ্যে আছে, তোমাদের পেজ মোটামুটি 154 পেজ, এখানে পেয়ে যাবে। অযথা আমি এখানে সময়গুলো নষ্ট করতেছি না, জাস্ট আমি ফিল্ডের মধ্যে যে গুণাবলী বা এবং যে হলো স্বীকার্যগুলো লিখে দিয়েছি, ওই সিস্টেমে ওই নাম, একই নাম, অ্যাসোসিয়েটিভ ল, তারপর কমিউটেটিভ ল, তারপর হলো ক্লোজার ল, এগুলাই আছে বা এক্সিস্টেন্স অফ ইনভার্স ল, ওগুলাই খালি আছে, একটু করে দেখলে তোমরা বুঝতে পারবে। এবার আমরা চলে যাব বাস্তব সংখ্যার পরম মান। বাস্তব সংখ্যার পরম মান নিয়ে আমরা কিছু আলোচনা করব। দেখো কি বাস্তব সংখ্যার বাস্তব সংখ্যার পরম পরম মান, বাস্তব সংখ্যার পরম মান, বাস্তব সংখ্যার পরম মান বা মডুলাস বা মড যেটাই বলো না কেন, এই পরম মানকে আমরা এরকম এটা দ্বারা প্রকাশ করি, দুই সাইডে দুটো দাগ বা টান বা নির্ণয় প্রকার, এটাকে আমরা পরম মান দ্বারা প্রকাশ করি বা এটাকে পরম মান বলা হয়। তাহলে এটাকে আমরা আহ কয়টা ভাগে লিখতে পারি? এখানে কিছু শর্ত আছে, শর্তগুলো একটু বলে নেই। এখানে মনে করো তোমার তিনটা শর্ত হয়। একটা, এ কখন, যখন এর মান হবে কি, এর মান পজিটিভ হবে। মাইনাস এ যখন এর মান নেগেটিভ হবে বা জিরো হবে, মানে জিরো থেকে ছোট হবে আর কি। আর আরেকটা এ ইজ ইকাল টু জিরো হয় যখন কি থাকে, এ ইজ ইকাল টু জিরো হয়। এই হলো আমাদের পরম মানকে ভাঙিলে মোটামুটি তিনটা পাই, তবে শূন্যটা আমরা কাজ করে না, এজন্য মোটামুটি আমরা দুটা লিখতে পারি বা লিখি সাধারণত রেগুলার। এই যে আমাদের তিনটা, এই তিনটা থেকে আমরা অনেক কিছু শিখবো, সামনে আরো গুণাবলী আছে, পরম মানে গুণাবলী গুলো অবশ্যই শিখতে হবে, জানতে হবে, এগুলো আমি লিখে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাকে ক্লিয়ার করে দেই, যে তোমার কোনো যদি সংখ্যা থাকে √a, এটার উভয় পাশে তুমি যদি কি করো, তুমি যদি এখন এটা ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো এরকম, যে √a² লিখতে পারো, বা তুমি যদি উভয় পাশে যদি বর্গ করে দাও, উভয় পাশে বর্গ করলে কি হয়ে যাবে, উভয় পাশে বর্গ করলে মডটা উঠে চলে যায়, বা আমরা উঠে দিতে পারি। কারণ কি ভাইয়া, এখানে নেগেটিভ ও পজিটিভ যেটা আসুক না কেন, বর্গ করার সাথে সাথে কি হবে, সব পজিটিভ হয়ে যাবে।
তো এই বিষয়টা একটু মাথায় খেয়াল রাখিও, ঠিক আছে? এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমাদের পরম মানের গুণাবলীর মধ্যে যাই। পরে ভেতরে যাচ্ছি আমি, পরম মানের গুণাবলী, এটা জানতে হবে। পরম মানের গুণাবলী, গুণাবলী কয়টা আছে? মোটামুটি 8-10টার মতো আছে। আমি 1 নম্বর থেকে শুরু করি, দেখো। হ্যাঁ, যদি এ মডুলাস লেস দ্যান ইকুয়াল 0, যখন ফর অল এ এলিমেন্ট আর, অর্থাৎ মডুলাসের মান 0 হতে পারে, যেটা সহ 0 থেকে বড় হতে পারে মডুলাস এর মান। সেম ভাবে আমরা আরো বলতে পারি 2 নাম্বার, দেখো। এগুলো কিন্তু মনে রাখতে হবে। পরম মান এখানে আমি কি বলতে পারবো? এটা যে কথা, -a একই কথা। কারণ কি ভাইয়া, এখানে তো বলে দিলাম যে কখন কোনটা হচ্ছে, যে a মডুলাস ইকুয়াল -a লিখতে পারবো, বা -a ইজ ইকুয়াল টু, একই কথা লেখা যাবে। তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারবো ফর অল এ এলিমেন্ট অফ আর, দুটাই কি রিয়েল নাম্বারের মধ্যে থাকবে। সেম ভাবে আমরা 3 নাম্বার লিখতে পারবো, দেখো। 3 নাম্বার লিখতে পারবো কি, -a মডুলাস লেস দেন ইকুয়াল a, পরম মান a। সেম, এটা আমরা লিখতে পারবো যে -a মডুলাস থেকে প্লাস মডুলাস পর্যন্ত মাঝখানে যে মানটা থাকবে সেটাকে আমরা a বলবো, বা a বলা যায়। তাহলে ফর অল, এখানে কি থাকবে, ফর অল এলিমেন্ট অফ আর। সেম ভাবে 4 নাম্বার, দেখো। 4 নাম্বার আমাদের এটা এটা খুবই ইম্পর্টেন্ট। দুইটা সংখ্যার যোগফল মডুলাস থাকলে এখান থেকে যখন আমি আলাদা করতে যাব, তখন একটা লেস দ্যান ইকুয়াল দিতে হয়। আমরা আলাদা করে দিতে পারবো এ মডুলাস বি মডুলাস, আমরা আলাদা করে দিতে পারবো, যেখানে ফর অল এ বি এলিমেন্ট অফ আর, এটা আমরা লিখতে পারবো। সেম ভাবে 5 নাম্বারের মধ্যে আমরা কি জানি, যে যদি এ মাইনাস বি হয়, এখান থেকে আলাদা করতে গেলে লেস দেন এ মডুলাস মাইনাস, সরি, প্লাস, প্লাসে থাকবে বি মডুলাস এ বি এলিমেন্ট অফ আর। আমার কথা কি ক্লিয়ার? সেম ভাবে 6 নাম্বার আমরা কি বলতে পারি, মডুলাস এ স্কোয়ার, এটা ইকুয়ালটা আমরা এ স্কোয়ার বলতে পারি, আগেই তো বলে আসলাম। সেম ভাবে আমরা বলতে পারি কি, -a মডুলাস স্কোয়ার করলে আমরা একই জিনিস এই বলতে পারবো, এই স্কোয়ারে বলতে পারবো। তাহলে যেখানে আমাদের আছে কি, যেখানে ফর অল এ বি এলিমেন্ট অফ আর, এই যে হলো, আমরা কয়টা পড়লাম, 6টা। আরো কিছু আরো এরকম 6টার মতো মনে হয় হবে, দেখি আমি কতদূর যাই। তাহলে 6টা হয়েছে। 7 নাম্বার, দেখো। তোমাদের এগুলা কিন্তু খুবই খুবই ধর্ম। এই যে এখানকার মধ্যে যে এখানকার যে দুইটা, এখানকার যে দুইটা, এখানকার যে দুইটা, এইটা, 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 এই তিনটা এখানকার মধ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো আমার কথা? ওকে। 7 নাম্বার, দেখো। যদি যোগের তো শিখলাম, এবার গুণের আসি। তাহলে এটা যদি হয়, তাহলে এটাকে আলাদা করা যায় ডিরেক্ট, এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে যেখানে তুমি বলতে পারো ফর অল এ বি এলিমেন্ট অফ আর, এগুলো আমি লিখতেছি না বারবার। তাহলে 8 নাম্বার, দেখো। 8 নাম্বার কি আছে, যদি ভাইয়া এ মাইনাস বি হয় লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল আমরা কি দেখতে পারবো, এ মডুলাস মাইনাস বি মডুলাস। দেখো, লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, সরি, গ্রেটার দ্যান ইকুয়াল যদি থাকে তাহলে অবশ্যই কি মাইনাস আসবে। আর দেখো, লেস দ্যান ইকুয়াল থাকলে কি আসতেছে, প্লাস আসতেছে, যেন মাথায় থাকে এই কথাটা। সেম ভাবে এখানে কি এগুলা সেম আছে। সেম ভাবে কি 8-এর পরে কত হয়, 9 হয়। তাহলে 9 কিভাবে লেখে, এইভাবে। তাহলে এখানে এ প্লাস বি মডুলাস, এটাকেও আমরা সেম ভাবে কিভাবে লিখতে পারবো, গ্রেটার দ্যান ইকুয়াল এ মাইনাস বি আকারে লিখতে পারবো। বুঝতে পারছো আমার কথা? 10 নম্বর আমরা কি লিখতে পারবো, 10 নম্বরে এক্স মডুলাস এ। এখান থেকে আরো কিছু লেখা যায়, সেটা হলো কি ভাইয়া, যে মডুলাস কোনো ফাংশন, যেমন এই ফাংশন মডুলাস আছে, যেমন আমরা ক্যালকুলাসে পড়েছিলাম না এরকম, যে ডেল মাইনাস, কেমন ছিল, এ প্লাস ডেল, আর একটা কি এ মাইনাস ডেল, মানে এরকম ডেল মাইনাস এ
সরি, এক্স মাইনাস এ লেস দেন ডেল, এটা মানে বোঝায় যে যে হলো এ মাইনাস ডেল লেস দেন এক্স এ প্লাস ডেল, এটা বোঝায়। সেম ভাবে এটার থেকে আমরা কি পাবো, মাইনাস এ লেস দেন এক্স প্লাস এ, এই ব্যবধিটা আমরা পাবো। বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? আচ্ছা, এখানে এই চিহ্নটা হলো এরকম থাকবে, বুঝতে পারছো? এই চিহ্নটা কিরকম থাকবে, এরকম, এই চিহ্নটা এরকম থাকবে। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস, সরি সরি, চিহ্নটা লিখতে বলেছি, আচ্ছা এরকম থাকবে। তাহলে তখন আমি লিখতে পারবো কোনটা, এভাবে লিখতে পারবো। সেম ভাবে 11 নম্বরটা কি হবে দেখো দেখি, 11 নম্বরটা হবে মডুলাস এক্স গ্রেটার দেন এ যদি হয়, তখন আমরা লিখতে পারবো যে এক্সটা মাইনাস এর থেকে ছোট হবে, বা এক্সটা এর থেকে বড় হবে, যেখানে এ এলিমেন্ট অফ আর। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এই যে স্বীকার্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্বীকার্য। তারপর দেখো আর একটা আছে, সেটা হলো এক্স মাইনাস এ বি ইজ ইকুয়াল, এখান থেকে আমি কি লিখতে পারবো, এ মাইনাস বি এক্স বড় এ প্লাস বি। ওকে, এই যে আমাদের টোটাল যে আমাদের মোটামুটি 12টা যে আমরা গুণাবলী, পরম মানে যে গুণাবলীগুলো জানলাম, এই 12টা গুণাবলী তোমরা 5 বার করে লিখবে। কয়বার করে? 5 বার করে। এগুলা হোমওয়ার্ক থাকলো, কিন্তু পড়া অনেক ভাইয়া, পড়া অনেক, 5 বার করে লিখবে, ঠিক আছে? এগুলা জানতে হবে, না জানলে কিন্তু উপপাদ্যগুলা বুঝবাই না। এই যে গুণাবলীগুলা যেগুলা আছে, যেমন এটাকে ভাঙালে কি হয়, এটা তুমি যদি না জানো তাহলে কিন্তু গুণাবলী ওইদিকে ওইদিকে তো উপপাদ্য বুঝবা না, ম্যাথ বুঝবা না, ক্যালকুলাস অনত ম্যাথ আছে এরকম, ওটা তো বুঝবা না। তো এই যে জিনিসটা অবশ্যই অবশ্যই বেসিকটা কোথা থেকে কোন জায়গায় বেসিক সব আমি দিচ্ছি, তুমি জাস্ট মনে রাখো বা মুখস্থ করো। মুখস্থ বলতে আমি বুঝে তো দিচ্ছি, এগুলা জাস্ট প্র্যাকটিস করলে মনে হয়ে যাবে বা মুখস্থ করতে পারবে। ওকে, ঠিক আছে, নেক্সটে যাই। দেখো এবার আমরা কোন টপিক দেখবো, এবার আমরা সেট নিয়ে আলোচনা করব। সেট, সেট কত প্রকারের, আমরা সেট নিয়ে আলোচনা করব, বাস্তব সংখ্যার সেট। সেট, বাস্তব সংখ্যার সেটের মধ্যে দেখো খোলা সেট আছে, বদ্ধ সেট আছে, বা সীমাবদ্ধ সেট। যে সেটের মানটা সীমাবদ্ধ সেটাকে বলা হয় মানে সীমাবদ্ধ আর কি, যে সেটের মান সীমাবদ্ধ তাকে সীমাবদ্ধ সেট বলা হয়। যেমন আমি যদি একটা বাস্তব সংখ্যা কি নিব, মনে করো একটা নিলাম যে আমার কাছে এর মান আছে, এর মানটা কত হবে, লেস দ্যান ইকুয়াল কে, মানে এর মানটা কে এর থেকে ছোট হতে পারবে না, বা এর সমান হতে, মানে এর এর মানটা কে এর থেকে ছোট হবে অথবা সমান হবে, অথবা এটা বলতে পারি এর মানটা কে সহ কে এর থেকে বড় হবে, ছোট হবে না। তাহলে কি আমি একটা সীমা বলে দিচ্ছি না যে এর মানটা কে এর বাইরে যেতে পারতেছে না, বা এর মানটা, যেমন আমি এটা বলি যে এক্স এর মানটা লেস দ্যান 5, এক্স এর মান 5 হতে পারবে না, 5 এর থেকে ছোট হতে পারবে সবকিছু, এটা একটা সীমা বললাম না? তাহলে কি, যে সেটের সীমা আছে সেটাই কি সীমাবদ্ধ সেট। তাহলে যে আমরা এখান থেকে সংজ্ঞাটা বলতে পারবি যে সীমাবদ্ধ সেট কাকে বলে। সীমাবদ্ধ সেট হলো যে সেটের সীমা আছে তাকে কি সীমাবদ্ধ সেট বলা হয়। আমার কথা কি বুঝতে পারছো? এখন এইরকমও হতে পারে, যেমন -5 থেকে এক্স এখানে 4 পর্যন্ত, এটা দেখো দুই দিকের সীমা আছে, এদিকেও সীমা আছে এদিকেও সীমা আছে। ওকে, তাহলে আমরা ভাইয়া এখানে যে সব থেকে বড় কোনটা সীমা, বড় সীমা কোনটা, বড় সীমা 4, এটা বড়, -5 কি ছোট, তাহলে বৃহৎ, এটাকে বৃহত্তম বৃহত্তম সীমা বলবো, এটাকে কি নিম্নতম সীমা বলবো। এখন ভাইয়া আসি ঊর্ধ্ব সীমা বা নিম্ন সীমা, কিন্তু আমার ক্লিয়ার। এই যে এটাকে আমরা ঊর্ধ্ব সীমা বা আপার আপার বাউন্ড বলবো, আর এটাকে কি বলবো, লোয়ার লোয়ার বাউন্ড বা নিম্ন সীমা। আর একটু তোমাকে আমি ক্লিয়ার করে দেই, আর একটু ক্লিয়ার করে দেই আমি তোমাকে, আমি একটা সংজ্ঞা দেই। দেখো আমি কিন্তু এটা বুঝছি বা এটা কিন্তু ক্লিয়ার আমরা, যে সেট কাকে বলে। সেট কি, সেট হলো বাস্তব সংখ্যার, মানে যেখানে এখানে আমি এটাকে একটা সেট ধরে নিচ্ছি, সেটের মান 1 2 3 হতে পারে আমি জানি না, যা কিছু হতে হতে পারে। তো এরকম একটা সেট ধরে নিছি, এই সেটটা মানে এক কথা সেটা তো সংজ্ঞা জানো যে বাস্তব জগতের বা
বাস্তব জিনিসকে তুমি যদি সুসংজ্ঞায়িত ভাবে বা সুসজ্জিত ভাবে সাজাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেটাকে সেট বলা হয়। এগুলো আমরা এসএসসি থেকে শিখে আসতেছি। তাহলে এরকম একটা সেট আমরা ধরে নিছি। এই সেটে যখন আমরা সীমা বলে দিছি যে কে বা কে এর থেকে ছোট অথবা কে এর সমান হতে পারে এই এর মানগুলো, তখন আমরা এটা একটা সীমা। সেম ভাবে আরো বলতে পারি যে এক্স এর মানটা 4 এর থেকে ছোট অথবা -5 এর থেকে বড়, তাহলে এটা একটা সীমা। তাহলে এই সীমা বলে দিলে এটাকে বলা হয় সীমাবদ্ধ সেট বা এর সীমা আছে। এখন একদিকেও সীমা থাকতে পারে, দুই দিকেও সীমা থাকতে পারে, তো সেটাকে বলা হয় কি সীমাবদ্ধ সেট। সীমাবদ্ধ সেট যদি একদিকে থাকে তবুও সীমাবদ্ধ সেট, দুই দিকে থাকলেও সীমাবদ্ধ সেট। তবে সীমাবদ্ধ সেটের মধ্যে দুটা প্রকার আছে। একটা হলো মানে দুটা দুটা হলো সীমা আছে আর কি, একটা ঊর্ধ্ব সীমা, একটা হলো নিম্ন সীমা। তাহলে আমরা এখন কি শিখবো ভাইয়া? ঊর্ধ্ব সীমা বা আপার বাউন্ড। ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমা বা আপার বাউন্ড, ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমা। নিম্ন সীমা এটাকে ইংরেজিতে বলা হয় যে আপার বাউন্ড, APPER, আপার বাউন্ড। বাউন্ড মানে সীমা, ও লোয়ার বাউন্ড, ও কি লোয়ার, লোয়ার বাউন্ড। এলা ইংরেজি মাথায় রাখতে হবে, ঊর্ধ্ব সীমা ও নিম্ন সীমা। ভাইয়া তোমাকে আমি প্রথমে একটা উদাহরণ দেই। যেমন আমি একটা ধরে নিলাম, একটা এস ধরে নিলাম, এস একটা সেট। এস সেটের মানটা কত হতে পারে? যেমন -1, 0, 1, 2, 3, 5 ধরে নিলাম। ঠিক আছে, ধরে নিলাম। এটা এখানে একটা সেট হয়েছে, হয়েছে না সেট? তাহলে এ সেটের দেখো সব থেকে বড় মান কোনটা? সব থেকে বড় মান হলো 6। এর উপরে কি আর কোনো আছে? এই সরি 5। এর উপরে কি আর কোনো মান আছে? নাই। তার মানে এটা হলো ঊর্ধ্ব সীমা বা ঊর্ধ্ব দিকে বা বড় দিকে ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমা। আর দেখো ছোট মান কোনটা সব থেকে ছোট? এটা না, এটাকে বলা হয় নিম্ন সীমা বা লোয়ার বাউন্ড। তাহলে এখন আমরা সংজ্ঞা এইভাবে দিতে পারি না, একটা জেনারেল সংজ্ঞা দিয়ে দেই আমরা। এটা কি একটা জেনারেল সংজ্ঞা দেই, একটা জেনারেল সংজ্ঞা দেই। সংজ্ঞাটা কেমন? যে মনে করি এস একটি কি, এস একটি আর সেট, এস একটি আর এর উপসেট, আর এর উপসেট। আমার কথা কি ক্লিয়ার? এস একটা আর এর উপসেট মানে কি ভাইয়া? এই যে এস এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলা কি আর এর মধ্যে আছে না? বাস্তব সংখ্যা সেটের মধ্যে আছে না? অবশ্যই আছে, আর এর মধ্যে আছে। তো মনে করি এস একটি আর এর উপসেট। যদি একটি বাস্তব সংখ্যা, যদি একটি বাস্তব সংখ্যা কত হবে? যদি একটি বাস্তব সংখ্যা ইউ বিদ্যমান থাকে, ইউ বিদ্যমান থাকে, এটা হলো জেনারেল সংজ্ঞা বা তোমাদের বইয়ে আছে। ইউ বিদ্যমান থাকে যেন, থাকে যেন এক্স লেস দ্যান ইকুয়াল ইউ। মানে কি? এক্স এর মানটা ইউ এর সমান হতে পারে, ইউ এর থেকে ছোট হতে পারে, যেখানে ফর অল এক্স এলিমেন্ট অফ এস। তবে আমরা, তবে ইউ কে এস সেটের কি বলবো? এস সেটের, তবে ইউ কে এস সেটের ঊর্ধ্ব সীমা বলবো, ঊর্ধ্ব সীমা বলবো। ঠিক আছে, ঊর্ধ্ব সীমা বলা হয়। আচ্ছা, ঊর্ধ্ব সীমা বলবো বা ঊর্ধ্ব সীমা বলা হয়, বলা হয়। তাহলে ঊর্ধ্ব সীমা মানে কি? ঊর্ধ্ব সীমা মানে আপার বাউন্ড। তাহলে তোমার যদি একটা এস, তুমি যদি যে কোনো একটা সেট, আমি এখানে এস ধরে নিচ্ছি, তুমি আর এই কিউ ধরতে পারো, পি ধরতে পারো, যা ইচ্ছা তাই ধরতে পারো। তাহলে এস সেটের মধ্যে এস সেট অবশ্যই একটা বাস্তব সংখ্যার উপসেট হতে হবে। উপসেট মানেই বোঝো যে বাস্তব সংখ্যাটা সব থেকে বড় একটা সেট। এই বাস্তব সংখ্যার আন্ডারে বা এর ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলা কয়েকটা সংখ্যা নিয়ে যখন আমরা একটা সেট গঠন করবো তখন সেটা উপসেট হয়। তো এর উপসেট এস যদি আমি কল্পনা করে নিছি, তাহলে এই উপসেটের মধ্যে, এই উপসেটটার মধ্যে একটি বাস্তব সংখ্যা ইউ বিদ্যমান থাকবে, ইউ বিদ্যমান থাকবে যেন এক্স এলিমেন্ট, সরি এক্স লেস দ্যান ইকুয়াল ইউ হয়। তাহলে এক্স এর মানগুলো, যেমন এখানে আমি 3 যদি ধরে নিই, এক্স এর মান যদি আমি 3 ধরে নিই ভাইয়া, তাহলে এক্স এর মানটা দেখো ইউ এর থেকে ছোট, ইউ মানে আমার এটা হলো 5, ইউ মানে কি? ইউ হলো আমার 5। তাহলে ইউটা আমার 5 যদি হয়, তাহলে ইউ এর থেকে ছোট অবশ্যই 3 হয়েছে, কারণ কি 5 এর থেকে বড় কোনো মান নেই, বা এক্স এর মান 5 এর থেকে কোনো বড় মান হতে পারবে না। তাহলে এই যে সমানও হতে পারে,
সমানও হতে পারে, এক্স এর মানটা সমানও হতে পারে। এটা হলো, কারণ আমি 5 এর সাপেক্ষে যদি চিন্তা ভাবনা করি তার মানে 5ও হতে পারে। তাহলে 5 এর থেকে সমান 5ও হতে পারে বা 5 এর থেকে ছোট হতে পারে, কিন্তু কখনো বড় হবে না। তাহলে এই কন্ডিশন যদি ফলো করে, এই জন্য বলছে যে এক্স এক্স লেস দ্যান ইকুয়াল, এক্স লেস দ্যান ইকুয়াল কি ইউ, ইউটা অবশ্যই সমান হতে পারে এক্স এর এবং ছোট হতে পারে। যদি হয় তবে ইউ কে এস সেটের ঊর্ধ্বসীমা বলা হয়। তবে অর্থাৎ তখন আমরা 5 কে কি বলবো, ঊর্ধ্বসীমা বলবো। উদাহরণের সাথে কি সংজ্ঞার মিল আছে? ওকে, তাহলে আমরা এটা ঊর্ধ্বসীমার বা এটাকে বলবো আমরা কি আপার বাউন্ড, আপার বাউন্ড, আপার বাউন্ড বলবো। তাহলে কিন্তু ঊর্ধ্বসীমার সংজ্ঞাটা ক্লিয়ার। এগুলা কিন্তু পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে, এবং এই সংজ্ঞার সাহায্যে আমরা ফার্স্ট ইয়ারে করব, সেকেন্ড ইয়ারে করব, বিভিন্ন উপপাদ্য আমাদের সলভ করতে হবে ভাইয়া। সংজ্ঞাগুলো যেন আজীবন মনে থাকে, সংজ্ঞাগুলো যেন কোনো উল্টাপাল্টা না হয়। তাহলে লেস দ্যান ইকুয়াল হলে কি হবে, আপার বাউন্ড হবে। এবার আসি আমরা লোয়ার বাউন্ডের ক্ষেত্রে বা নিম্ন সীমা আসি। নিম্ন সীমা, নিম্ন সীমার সংজ্ঞাটা কেমন? সেম ভাবে একটি বাস্তব সংখ্যা এল বিদ্যমান থাকবে। ওই যে মনে করি এস, এস এর একটি উপসেট আর, এস একটি, এস একটি আর এর উপসেট, মানে এরকম আগে যে কথাবার্তাগুলো তুমি লিখে নিছিলা সেগুলাই লিখবে। লেখার পর কোন জায়গায় চেঞ্জ করবে একটু বলি, যে এখানে ইউ বিদ্যমান থাকবে লিখছিল না, এখানে বলবে যে, এখানে বলবে যে এল বিদ্যমান থাকবে, এল বিদ্যমান থাকবে, যেন কেমন হবে, যেন এল লেস দ্যান ইকুয়াল এস হয়। তার মানেটা কি ভাইয়া, এখানে এক্স কোথায় ছিল, পিছনে ছিল, মানে এক্স এর থেকে ইউ বড় ছিল। আর এখানে দেখো এক্সটা বড় হয়েছে, এলটা ছোট হয়েছে, মানে কি, মানে এলটা ছোট হয়ে গেছে, মানে এক্স এর থেকে সমান হতে পারে, ছোট হতে পারে। আমার এখানে দেখো -1টাকে যদি আমি এল কল্পনা করি, আর 0টাকে এক্স কল্পনা করি, অথবা -1টাকেও এক্স কল্পনা করতে পারি, তাহলে এর সাপেক্ষে তোমার এল হলো এইটা। তাহলে এক্স এর সাপেক্ষে এলটা ছোট হতে পারে বা সমানও হতে পারে, সরি, এক্সটা বড় হতে পারে এল এর থেকে এবং সমানও হতে পারে। এই হলো কথাবার্তা। তখন আমরা এল কে কি বলবো, যদি এটা হয়, তাহলে এখানে যেখানে আমাদের কি এক্স এলিমেন্ট অফ এস ফর অল, মানে ফর অল এক্স এর সবগুলো মান হবে কি এস এর মধ্যে থাকবে, তবে এল কে এস সেটের নিম্ন সীমা বলা হয়, এস সেটের নিম্ন সীমা বলা হয়। আমার কথা কি ক্লিয়ার? দেখো দুইটা কিন্তু সংজ্ঞা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই সংজ্ঞা দিয়ে আমরা উপপাদ্য সলভ করব, এবং এগুলা খুবই খুবই লাগবে আর কি সব ইয়ারে। থার্ড ইয়ারও তো কিন্তু, থার্ড ইয়ারে ভাই রিয়েল অ্যানালাইসিস নামে একটা বই আছে, এখানে এই সংজ্ঞাগুলা ছাড়া তুমি অধ্যায়গুলো শেষ করতেই পারবে না। খুবই একটা জটিল বই এবং জটিল একটা কোর্স। সেখানে তুমি বাউন্ডেড সেট নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, আমরা তখন আরো শিখবো। ঠিক আছে, এগুলো আপাতত মনে রাখি। তাহলে সেটা নিম্নসীমা বলা হয় বা লোয়ার বাউন্ড বলা হয়। তবে এস সেটের নিম্নসীমা এল, এল অপেক্ষা ছোট প্রত্যেক বাস্তব সংখ্যা সেটের এস সেটের নিম্নসীমা হবে। এখন এখানে আমি আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, সেটা একটু বলে নেই, বলতে ভুলে গেছিলাম তো পরে বলবো। এই যে ভাইয়া এখানে যে কথাবার্তাগুলো আছে, ইউ অপেক্ষা বড়, ইউ অপেক্ষা যে বড় প্রত্যেক বাস্তব সংখ্যা, যেমন এটা ইউ, এটা কি 5টাকে আমরা ইউ ধরে নিয়েছিলাম না, 5টা ইউ, ইউ অপেক্ষায় প্রত্যেক যে বড়, মনে করো 5 এর পর তো 6, 7, 8, 9 ইত্যাদি আরো অনেক কিছু থাকতে পারে, যে প্রত্যেক বাস্তব সংখ্যাও এর সাইডে কি হবে, ঊর্ধ্বসীমা হবে। যেমন আমি তোমাকে এখানে একটা উদাহরণ নিয়ে বলে দেই, যে এস ইজ ইকুয়াল টু, আমি -1, 0, 1, 2, 3, 5 এটা ধরে নিলাম। তাহলে এখানে আমার ভাইয়া, এখানে আমার হলো, এটা হলো ইউ, এটা হলো এল। এই যে ইউ এর পর যে আরো সংখ্যা হতে পারে বা থাকতে পারে বা আছে, যেমন 6, 7 আছে, এই সবগুলাও কিন্তু, সবগুলা যা আছে এদিকে সবগুলাই সবগুলাই এস এর ঊর্ধ্বসীমা হবে। তবে সব থেকে আমরা দেখো ভাইয়া অসীম পর্যন্ত, ইনফিনিটির আগ পর্যন্ত সবগুলোকে আমরা ঊর্ধ্বসীমা বলবো। সেম ভাবে -1 বা এল এর এই দিকে -ইনফিনিটির আগ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলাকেই আমরা নিম্ন সীমা বলবো। তাহলে দেখো তুমি এল এর মধ্য থেকে
যতগুলো এদিকে নিম্ন সীমা আছে, যেমন -1 এর ছোট কি -2 -3, এগুলা সবগুলাই তোমার নিম্ন সীমা। আর 5 6 7 8 সবগুলাই কি ঊর্ধ্ব সীমা। তাহলে তুমি কি ভাইয়া, তুমি কি এখানে আমাকে বলতে পারবে যে 5 এর পর 6 7 হবে না 8 হবে না 10 হবে না, এটাকে আমি গুণে শেষ করতে পারবো, বা নির্দিষ্ট কোনো সংখ্যা আছে এদিকে, এদিকে কোনো নির্দিষ্ট সংখ্যা আছে নাই। কিন্তু আমার নির্দিষ্ট ঊর্ধ্ব সীমা একটা আমি বলতে পারবো, সেটা কি, সেটা হলো 5। এটা কিন্তু এই ঊর্ধ্ব সীমাটা আমি সব থেকে এগুলা ঊর্ধ্ব সীমার থেকে সব থেকে ছোট ঊর্ধ্ব সীমা না এটা। 6 7 8 9 এগুলাকে তুমি যদি ঊর্ধ্ব সীমা কল্পনা করো, তাহলে সব থেকে ছোট কোনটা, এটা না, এটা সব থেকে ছোট ঊর্ধ্ব সীমা, সব থেকে ঊর্ধ্ব সীমা। আর এইদিকে হলো, এইদিকে মনে করো -2 -3 যত নিম্ন সীমা আছে, সব থেকে বড় নিম্ন সীমা কি -1 না? সব থেকে বড় নিম্ন সীমা, নিম্ন সীমা কি -1। তাহলে এগুলো একটা স্পেশাল নাম আছে। স্পেশাল নামগুলো কি? স্পেশাল নামগুলোকে বলা হয় স্পেশাল। যেমন দেখো, এটা বড় নিম্ন সীমা, আর এটা কি ছোট ঊর্ধ্ব সীমা। বড় নিম্ন সীমা, ছোট ঊর্ধ্ব সীমা। বড় নিম্ন সীমাকে বলা হয় বৃহত্তর নিম্ন সীমাকে বলা হয় কি বলা হয় ভাইয়া? কি বলা হবে? সুপ্রিমাম বলা হবে এটাকে। সুপ্রিমাম বলা হবে ঊর্ধ্বসীমা, সব থেকে ছোট ঊর্ধ্বসীমাকে বলা হয় সুপ্রিমাম। সুপ্রিমাম, সুপ রি সুপ্রিমাম, ঠিক আছে। আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড, ইংরেজিতে বলা হয় লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি এইদিকে। দেখো, এস ইজ ইকুয়াল টু তোমার -1 0 1 2 3 4 5। এখানে ভাইয়া, এখানে তোমার 5 এর থেকে আরো বড় ঊর্ধ্বসীমা হতে পারে, কিন্তু সবগুলো তো আমি গণনা করতে পারবো না, আমি কি আছে আমি জানি না। কিন্তু এইটা একটা জিনিস জানি, সেটা হলো কি, নিম্ন ঊর্ধ্বসীমাটা জানি, মানে বড় ঊর্ধ্বসীমাগুলোর থেকে সব থেকে ছোট কোনটা, এটা এটা নিম্ন ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা, এটাকে ইংরেজিতে বলা হয় লিস্ট। এলি এলি এএসটি, এলি এ এস টি, লিস্ট। লিস্ট আপার বাউন্ড, আপার বাউন্ড। এটাকে শর্টকাটে বলা হয় সুপ্রিমাম। সুপ্রি সুপ্রিমাম বলা হয়। শর্টকাটে, আরো শর্টকাটে বলা হয় এসইউপি, সুপ্রিমাম অফ এস, সুপ্রিমাম অফ এস। আর এটা যেহেতু এল, এর এদিকে আরো নিম্ন সীমা আছে, কিন্তু এই নিম্ন সীমাগুলোর হিসাব আমি করতে পারতেছি না। তাহলে পারতেছি কোনটা? সব থেকে বড় নিম্ন সীমা। এটাকে বলা হয় এটাকে বলা হয় কি, বৃহত্তম বা বৃহত্তর নিম্ন সীমা। নিম্ন সীমা, ইংরেজিতে বলা হয় কি, ইংরেজিতে বলা হয় আহ ইংরেজিতে কি বলা হবে ভাইয়া? গ্রেটেস্ট, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। EATEST, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এটাকে আরো একটা নাম আছে, সেটার নাম হলো কি ইনফিমাম। ইনফি ইনফিমাম, বুঝতে পারছো? ইনফিমাম, এটাকে শর্টকাটে আমরা ডাকি এভাবে, যে আই, এটাকে আমরা কি INF অফ এস। তাহলে ইনফিমামকে INFS দ্বারা প্রকাশ করি, আর সুপ্রিমামকে SUP এস দ্বারা প্রকাশ করি। তো আশা করি তোমরা এইটা ক্লিয়ার হয়ে গেছো, কোনটা বৃহত্তম ঊর্ধ্বসীমা, কোনটা বৃহত্তম নিম্ন সীমা, সরি, নিম্ন নিম্ন ঊর্ধ্বসীমা কোনটা, আর হলো বৃহত্তর নিম্ন সীমা কোনটা। আমরা আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার করতে পেরেছি। তবুও যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে, আমাকে অবশ্যই তোমার নক দিয়ে বলবে, ভাই আমি এটা আবার বুঝিন, আবার বুঝে দেন, আমি তোমাকে আবার বোঝাবো। কিন্তু খুবই চমৎকার ভাবে তোমাদের বোঝানো হয়ে গেছে। এটা হলো কি, এটা হলো ইউ, এটা হলো এল। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা যে কোনো সেট দেখ না কেন, তোমরা ইনফিমাম সুপ্রিমাম বের করতে পারবে। তাহলে ইনফিমাম সুপ্রিমাম বের করতে গেলে অবশ্যই তাকে সীমাবদ্ধ সেট হতে হবে। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। ইনফিমাম সুপ্রিমাম হতে গেলে অবশ্যই তাকে সীমাবদ্ধ সেট হতে হবে। সীমাবদ্ধ সেট হলে তার অবশ্যই ঊর্ধ্বসীমা নিম্ন সীমা থাকবে। ঊর্ধ্বসীমা নিম্ন সীমা যে কোনো একটাও থাকতে পারে। মনে করো এইদিকে হলো
এদিকে অসীম পর্যন্ত আছে, এই দেখো এটা কিন্তু সীমাবদ্ধ, এখানে সীমা দেওয়া আছে। এদিকে অসীম পর্যন্ত যদি থাকে, যেমন এরকম বলছে যে একটা সেট এমন একটা দিছে যে তার হলো নিম্ন সীমা তোমার তুমি গণনা করতে পারতেছো না, শুধুমাত্র ঊর্ধ্ব সীমা আছে, তাহলে তার কি শুধুমাত্র সুপ্রিমাম থাকবে। আবার মনে করো কোন একটা সেটের নিম্ন সীমাটা সীমাবদ্ধ, নিম্ন সীমাটা সীমা দেওয়া আছে, ঊর্ধ্ব সীমার কোনো সীমা নাই, অসীম পর্যন্ত আছে, তার মানে কি তার সুপ্রিমাম ইনফিমাম থাকবে বা বৃহত্তর নিম্ন সীমা থাকবে। আমার কথা কি ক্লিয়ার? যে কোনো একটাও থাকতে পারে। তো আমরা উপপাদ্য সব জয়েন করে আরো বুঝতে পারবো। তাহলে এবার ভাইয়া, এবার আমরা ব্যবধি সম্পর্কে জানবো। এবার আমরা কি সম্পর্কে জানবো? ব্যবধি। ব্যবধি নিয়ে আমরা একটু আলোচনা করব। ব্যবধি, ব্যবধি বা ইন্টারভাল, ব্যবধি বা ইন্টারভাল, ভি এ এল, ইন্টারভাল। এই যে ভাইয়া ব্যবধি নিয়ে একটু আলোচনা করতে হবে। আমরা কিন্তু এর আগে মোটামুটি একটু সেট সম্পর্কে জেনেছিলাম, সেটের একটা থার্ড ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা একটু বিস্তারিত বলেছিলাম। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমাদের প্রথমে এক নম্বরে আসি আমরা। এক নম্বরে কি? খোলা ব্যবধি, খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টার ইন্টারভাল। এটা কেমন খোলা ব্যবধি? মনে করো একটা রেখা আছে তোমার কাছে, রেখা দিয়েই বুঝাই, এবং একটা সমীকরণ তোমাকে আমি দেই। কেমন সমীকরণটা? এর মানটা ভাইয়া, এর মানটা থেকে বড় হবে এক্স এর মান, বি থেকে ছোট হবে। আমার কি এখানে ইকুয়াল আছে? ইকুয়াল আছে ভাইয়া? ইকুয়াল নাই। তার মানে আমার কিন্তু এ নিতে পারবো না, বিও নিতে পারবো না। এর থেকে বড় মান, বি থেকে ছোট মান নিতে হবে আমাকে। তার মানে আমি যদি এখানে একটা পয়েন্ট কল্পনা করি, এখানে এ কল্পনা করলাম, এখানে একটা পয়েন্ট বি কল্পনা করলাম, দেখো আমি কিন্তু গোল চিহ্ন দিয়েছি, মাঝখানে কিন্তু ফাঁকা আছে। এর মানে বোঝাচ্ছে যে আমরা এ বি নিতে পারবো না, এ বি আমরা নিতে পারবো না। এ আর বি এর মাঝখানে যে মানগুলো আছে সেটাকে বলা হয় কি? এক্স। এই যে ভাইয়া, তুমি যখন এই মানে এটা যখন ব্যবহার করবে, ইকুয়াল যখন থাকবে না, তখন আমরা এটাকে লিখতে পারবো এইভাবে, যে এর ব্যবধিটা কিভাবে লিখতে পারবো? এ কমা বি, অথবা উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারবো এ কমা বি। দেখো এটা মানে বোঝাচ্ছে যে এর থেকে বড়, বির থেকে ছোট, বাকি সবগুলো মান আমরা নিতে পারবো, কিন্তু এ আর বি নিতে পারবো না। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় শুধুমাত্র কি, শুধুমাত্র ওর ভিতরে মানগুলা যা আছে, নির্দিষ্ট করে যা দেওয়া আছে তাই নিতে হবে, এটা একটা সেট বোঝায়। কিন্তু ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এগুলা দ্বারা বোঝায় ভিতরে যতগুলা মান আছে, যেমন যেমন এ আর, যেমন আমি ওয়ান, ওয়ান আর আমি যদি আমি এর মান যদি আমি ওয়ান ধরে নেই, এটা মান যদি আমি থ্রি ধরে নেই, ওয়ান আর থ্রির মাঝে যেমন 1.2, 1.3, 1.3, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মান আমি ধরে নিতে পারবো, ধরে নিতে পারবো। যদি এখানে আমার শর্ত দেওয়া থাকে যে সবগুলো কি হবে, পূর্ণ সংখ্যা হবে, তাহলে ভাইয়া তোমাকে ওয়ান, টু, টু, থ্রি, টু নিতে হবে, শুধুমাত্র তুমি টু নিতে পারবে যদি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে। শর্তের উপর নির্ভর করবে। তাহলে খোলা ব্যবধি মানে আমরা বুঝছি ফার্স্ট ব্র্যাকেট, এবং এটা ইকুয়াল থাকবে না, লেস দেন এবং লেস দেন এরকম থাকবে, বা গ্রেটার দেন থাকবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার আসে দুই নাম্বার। তাহলে দুই নাম্বারটা কি ভাইয়া? বদ্ধ ব্যবধি বা ক্লোজ ইন্টারভাল, ব্যবধি বা ক্লোজ, ক্লোজ ইন্টার ইন্টারভাল। ক্লোজ ইন্টারভালটা কেমন? ক্লোজ মানে তো বদ্ধ, আর বদ্ধ মানে কি বোঝাচ্ছে? বদ্ধ মানে বোঝাচ্ছে এরকম, দেখো এখানে, এখানে আমাদের এ লেস দ্যান ইকুয়াল এস, এক্স লেস দ্যান ইকুয়াল বি। এখানে ভাইয়া এও নিতে পারবো, বিও নিতে পারবো, তাই না? এটা যদি আমি এরকম প্লট করি একটা রেখার মধ্যে, তাহলে এখানে আমি বলতে পারবো এটাকে আমি এ ধরবো, এটাকে আমি কি বি ধরবো। এখানে দেখো কোনো ফাঁকা জায়গা নেই, তার মানে কি এ সহ নিতে পারবো, বি সহ নিতে পারবো। তার মানে এটাকে আমরা প্রকাশ করবো কিভাবে? এটাকে প্রকাশ করব এ কমা বি দ্বারা, এ কমা বি দ্বারা, একে আমরা এভাবে প্রকাশ করব। আশা করি তোমরা দুইটা ব্যবধি বুঝতে পারছো। এখন ভাইয়া, অর্ধেক খোলা অর্ধেক বদ্ধ হতে পারে, বা অর্ধেক বদ্ধ অর্ধেক খোলা হতে পারে। কেমন একটু বলে নেই, দেখো। মনে করো 3 নাম্বার, অর্ধ খোলা অর্ধ ব্যবধি, অর্ধ খোলা, অর্ধ খোলা ও অর্ধ বদ্ধ ব্যবধি। এটা কেমন আবার? মানে হাফ ওপেন হাফ ক্লোজ, এটা কেমন ভাইয়া?
একটু তোমাদের বলে নেই, দেখো অর্ধ খোলা, অর্ধ খোলা মানে কি, একদিকে খোলা থাকবে, একদিকে খোলা। কেমন? এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল। অর্ধবদ্ধ, অর্ধবদ্ধ মানে কি, অর্ধ খোলা মানে প্রথমের দিকে দেখো খোলা মানে এখানে ইকুয়াল নাই, লেস দেন ইকুয়াল নাই। অর্ধবদ্ধ মানে কি, ইকুয়াল থাকতে হবে, দেখো ইকুয়াল আছে। তাহলে আমরা যখন একটা রেখার মধ্যে প্লট করবো তখন আমরা এইভাবে লিখতে পারবো না? যে দেখো কিভাবে লিখতেছি আমি, একটু দেখাই। এটা গোল দিতে হবে, এটা ক্লোজ দিতে হবে। মানে এটার মাঝখানে গুলা কি এক্স, এটা এ, এটা হলো বি। এটাকে আমরা প্রকাশ করো কিভাবে, দেখো দেখি। তাহলে এইদিকে আমার হলো এ হবে, আর এদিকে আমার বি হবে, কিন্তু এটা বদ্ধ হওয়ার কারণে থার্ড ব্র্যাকেট চলে আসবে। বুঝতে পারছো? ওকে। তাহলে এবার আসি 4 নাম্বারের মধ্যে আসি, দেখো 4 নাম্বারের মধ্যে, 4 নাম্বারের মধ্যে কেমন হয়? এটা অর্ধখোলা না হয় অর্ধবদ্ধ, অর্ধখোলা হতে পারে না? অর্ধবদ্ধ অর্ধখোলা হতে পারে, মানে কি অর্ধবদ্ধ ও অর্ধখোলা হতে পারে। কেমন? এরকম হতে পারে যে এ লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান বি। এরকম যদি হয়, আমরা তখন গ্রাফের মধ্যে যদি এটা বসা এটা প্রকাশ করতে পারবো কিভাবে, দেখো দেখি। এটা এদিকে আমি নিতে পারবো, এটা এ, এদিকে আমি নিতে পারবো না বি, মাঝখানে একটা এক্স, ঠিক আছে। এটাকে আমরা প্রকাশ করো এইভাবে যে থার্ড ব্র্যাকেট এইদিকে থাকবে, আর এদিকে কি থাকবে, ফার্স্ট ব্র্যাকেট বি থাকবে। বুঝতে পারছো? আমার কথা কি তোমরা ক্লিয়ার? অবশ্যই অবশ্যই ক্লিয়ার। তাহলে এই যে ভাইয়া আমাদের এতগুলো, এতগুলো মোটামুটি 18টা স্লাইড তোমাদের আমি পড়ালাম। যতগুলো, যতগুলো আমি করালাম এগুলো সব বেসিক। এগুলো কিন্তু তোমরা ইন্টার থেকে করে আসতেছো, যাদের কিন্তু ক্লিয়ার না তাদের কিন্তু আমি এক্সট্রা করে দেখাই দিলাম, এই জন্য যে তাদের জন্য বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। ওকে। এখানে আর একটা জিনিস আমাদের বাদ গিয়েছে, যে বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য। সম্পূর্ণতার স্বীকার্য কি ভাইয়া? সকল বাস্তব সংখ্যার সেট হলো আর। সম্পূর্ণতা স্বীকার্য মানে কি, কমপ্লিটনেস মেনে চলে। কমপ্লিটনেস মানে ওই যে ভাইয়া দেখে আসলাম প্রথমের দিকে যে কমপ্লিটনেস, দেখো একটু দেখে নিয়ে আসি তোমাদের। এই যে কমপ্লিটনেস, দেখো কমপ্লিটনেস কোথায় ছিল, এই যে সম্পূর্ণতা, এই যে সম্পূর্ণতা, সম্পূর্ণতা স্বীকার্য এটা কিন্তু বাদ দিয়ে দিছিলাম। ফিল্ড এতক্ষণ পড়লাম, ক্রম পড়লাম, সম্প্রসারণ স্বীকার্যটা প্রথমে বলে দিছি। সম্পূর্ণতা স্বীকার্যটা একটু তোমাদের বলে দেই, বললে আমার কিন্তু কাজ শেষ। বুঝতে পারছো? ওকে। দেখো সম্পূর্ণ স্বীকার্যটা একটু বলে নেই। সম্পূর্ণতা স্বীকার্য, সম্পূর্ণতা স্বীকার্য, সম্পূর্ণতা স্বীকার্য কেমন? মানে একটু শর্টকাটে বলি, যে সকল বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যার সেট কি, সেট আর না, সেট আর না, সেট আর। তাহলে এই সম্পূর্ণ বাস্তব সংখ্যার যে সেটটা, এটা হলো ভাইয়া সব, যতগুলা তুমি ওইদিকে স্বীকার্য করে আসছো সব স্বীকার্যগুলো মেনে চলবে। এটাই হলো সম্পূর্ণতার স্বীকার্য। কাজে এই একটি সম্পূর্ণ সেট বা কমপ্লিট সেট, কমপ্লিট সেট। সম্পূর্ণ ক্রম ফিল্ড, সম্পূর্ণতার এখান থেকে আর একটা কি হয়, ফিল্ড চলে আসে সম্পূর্ণ ক্রম ফিল্ড। এটা কি, ওই যে গুণ প্রক্রিয়া আর যোগ প্রক্রিয়ার যে স্বীকার্যগুলো আছে সবগুলো মেনে চললেই সেটা কি হবে, সম্পূর্ণ ক্রম ফিল্ড হবে। এই যে আমাদের যে টপিকটা ছিল এটা জাস্ট একটু সিম্পল, এটা তেমন আসে না। তোমরা ফিল্ড স্বীকার্য আর হলো ফিল্ড স্বীকার্য এবং এই যে হলো তুমি এখানে কি ভাইয়া, ক্রম স্বীকার্য। দেখো ফিল্ড স্বীকার্য এবং ক্রম স্বীকার্য যে দুইটা আছে, এই দুইটা তুমি খুবই সুন্দর করে খুবই মনোযোগ সহকারে আয়ত্ত করবে। আর শেষে যে আমি সেট সম্পর্কে আলোচনা করলাম, সেট নিয়ে বিস্তারিত বললাম, ঊর্ধ্বসীমা নিম্ন সীমা, এগুলা একটু আলোচনা করবে। আমরা এবার নেক্সট ক্লাসে কি করব, উপপাদ্য সলভ করবো। আমরা কিন্তু এখন এগুলা বেসিক গুলা শিখে থাকলে উপপাদ্যর জন্য নেক্সট ক্লাসে উপপাদ্য সলভ করব। কি উপপাদ্য, উপপাদ্য গুলা সলভ করে শেষ করে দেবো। তারপরে ক্লাস আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। তাহলে তোমরা বুঝতে পারছো? তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।